একটা উষ্টা খাইলেও মনে করেন জিগার, যার কেউ আপন নাই তার কেউই নেই দুনিয়া। আমি দেখছি আমার এক বন্ধু হয়েছিল এরকম নেশা খাইতে খাইতে ওই মিশু গাড়ির তলে পড়ে পার হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মুখ দিয়ে গলগলায় রক্ত বেরিয়েছে। জীবন অন্ধকার জীবন। আমিও তো একটা মানুষ, আমার তো 5 জনের মতো মন চায় ভালো একটা জুতা পরতে, ভালো একটা জামা কাপড় পরতে। কোনো এক সময় আমি মারা গেলে আমার লাশটা দুম করে চলে যাইব। একটা মা বাবা কত আপন যদি না থাকে, এই সমাজের লোক একটা অন্য চোখে দেখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার বেসিক ভিডিওতে। আমি আরজি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্নভাবে হারিয়ে যাওয়া ছোট ছোট ছেলে মেয়েদের, যারা জীবনের একটা বয়সে এসে পরিণত বয়সে এসে পরিবার খুঁজছেন, তাদের পরিবারে ফিরিয়ে দিয়ে থাকি। বিগত 4 বছরে আমরা 400-র অধিক ছেলে মেয়েদেরকে তাদের পরিবারে ফিরিয়েছি। তো আজকে একে তার পরিবার খুঁজতে এসেছেন, চলুন আমরা একটু জেনে নিই। নাম কি আপনার? মোহাম্মদ খোকন। আমার দিকে তাকিয়ে কথা বললে হবে। খোকন ভাই, বয়স কত? বয়স 24। মায়ের নাম মনে আছে, বাবার নাম মনে আছে, তাই না? মার নাম কি? মার নাম মুক্তা বেগম। আর বাবার নাম? মাহবুব। মাহবুব। আপনি হারিয়েছেন ঢাকার হাসনাবাদ থেকে? জি। এটা এখানে আপনারা থাকতেন? জি, ভাড়া থাকতেন। বলেন আমাকে একদম ছোটবেলা থেকে কি হয়েছে গল্পটা। ছোট থেকে আমি খুব দুষ্ট ছিলাম, তার জন্য আমার ঢাকা, আমার নানি থাকতো মিরপুর 10 নম্বরে। সেখানে আমি ওই ছোটখাটো টুকটাক কাজ কাম করতাম। তখন আমি ওই পত্রিকা বেচতাম। পত্রিকা কি মানে হকারিং যেটা বলে? আচ্ছা, পত্রিকা বেচতাম। তো এখন বুঝতে পারিনি যে পড়ালেখার এত মূল্য। তাই বাপ মা বলতো পড়ালেখা করতে, কাজবাজ করে ছেড়ে দিয়ে খুব ভালো একটা জীবন লাইফ স্টাইল। তারপরে পারলাম না, এই সদরঘাট আসলাম। সদরঘাট থেকে ওই কিছু রাস্তার পোলাপানের সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। সদরঘাটে যে আপনি থাকতেন, এটা কি পরিবারের লোকজন জানতো? জি জি, এখান থেকে ধরেও নিয়েছে, আমার 5-7 ফিট ধরে নিয়েছিল। তারপর আমি ওইখান থেকে আবার পলাইছি। তারপর আমার সদরঘাট থেকে আমার মামার তারা সবাই এসে আমার নিয়ে গেছে। নেওয়ার পর বাসায় নিয়ে আমার মুসলমানি করেছিল। আমি সেদিনকেও পলাইছি। মুসলমানের দিনও পলাই গেছেন? জি। তারপরে থেকে এখন তুই আমি বিচ্ছিন্ন। তারপর এখন তুই বাড়ি আমি যাইতে পারিনি। আপনি পালাইতেন কেন? পালাইতে বাসায় ভালো লাগতো না। আমার মাদ্রাসায় দিত, আমি আটকা জায়গা আমার রাইখা যদি নিয়ে আসতো, আমার ওইখানে থুইয়ে আসতো, তার জন্য আমার মন বসতো না। মাদ্রাসায় মন বসতো না? জি না। আচ্ছা, মাদ্রাসায় মারধর করতো? না, আমাকে ওইখানে রাইখা পড়ালেখা করাই, তার জন্য আমার মন বসতো না, তার জন্য পলাইছি। তারপরে কি হলো? পালায় কোথায় গেলেন, কি করলেন, একটু বিস্তারিত বলেন তো। আমি আপনার ঢাকা এয়ারপোর্ট আসলাম, ওইখান থেকে আমার আবার ধরাগাড়ি নিয়ে 3 বছর সাজা দিছিল। 3 বছর সাজা খাইতে আমি আপনার বাইরেইয়া ওইখান থেকে ময়মনসিংহ থেকে ঢাকা আসছি। ঢাকায় আইসা এখান থেকে আমি সদরঘাট বাস টার্মিনালে আসছিলাম। ওইখান থেকে বলাইতেছিল সদরঘাট আসছি। সদরঘাট থেকে আইসা দেখি বড় বড় লঞ্চ। সেইখান থেকে আমি বরিশাল আসছি। বরিশালে আইসা ওইখানে আমি যাইয়ে বরিশালে আপনার এখানে একটা লোক ছিল ভালো, তারা আমার বলছে কাজ করব। আমি বলছি হ্যাঁ আমি কাজ করব। তারা আমার নিয়ে তাদের বাসায় নাওয়াইছে, খাওয়াইছে, তাদের সাথে রাখছে, তাদের ফ্যামিলির মতো রাখছে। সবসময় আমাকে যত ভালো রাখার চেষ্টা ছিল তাই করছে তারা। আচ্ছা, তারপর ওইখান থেকে বুঝছি না, মানুষ একটা মা বাবা কত আপন, কত কাছের লোক যদি না থাকে, এই সমাজের লোক একটা অন্য চোখে দেখে। আর যদি থাকে তারপরেও অন্য চোখে দেখে। আপন যেটা সেইটা মনে করেন আপনার খুব কাছের একটা বিপদ, একটা উষ্টা খাইলেও মনে করেন জিগে। আর কেউ মনে করেন যার কেউ আপন নাই তার কেউই নেই দুনিয়ায়। এই দুনিয়াটা মনে করেন স্বার্থপর। কেউ মনে করেন এক পরিমাণ জায়গা দেয় না। যদি মনে করেন দেও, তাও স্বার্থের জন্য, নিঃস্বার্থে কেউ ঠাই দেবে না। তারপরে চেষ্টা করছিলাম, বহুত কান্দাকাটি করছি মা বাবার কাছে ফিরে যাওয়ার জন্য, বহুত জায়গায় চেষ্টা করছি। বহুত জায়গায় কিভাবে চেষ্টা করছেন? নিজে গেছিলেন? মানুষের কাছে বলছি, কিন্তু কেউ কোনো হেল্প করে নাই। তাছাড়া এমনি কোনো মিডিয়ার কোনো কাছে বলিও নাই, সাহস হয় নাই কোনো সময়। তাই আপনাদের ভিডিও দেখছিলাম, এক পর্যায়ে দেখে খুব দেখি খুব কষ্ট লাগছে। তারপরে চিন্তা করছি আপনাদের নাম্বারটা যদি পাইতাম, আপনাদের সাথে যোগাযোগ করতাম। আচ্ছা, তারপরে নাম্বারটা পাইছি, আপনার দেখে ওই পেজের মধ্যে আপনার নাম্বারটা ছিল। তারপরে ওইখান থেকে নিয়ে আমি ফোন দিয়েছিলাম। পরে আমার সাথে কথা হওয়ার পর আমার ফোনটা কয়েকদিন পর চুরি হয়ে গেছিল। তারপর আপনাদের সাথে আর যোগাযোগ করা হয়নি। তারপরে আমার ওই নাম্বারটা আবার আপনারা ফোন দিয়েছিলেন, আবার ট্রাই হয়েছে। এই ট্রাই হওয়ার পর এই আপনাদের কাছে এই ঠিকানা আপনারা দিয়েছেন, তার জন্য আসতে পারছি। বাপ মা কি করতো, কি মনে আছে? মনে আছে, আমার বাবা মনে হয় গাড়ি চালাতো। আমার মা তাদের সাথে একটু খুব গ্যাঞ্জাম ছিল, তো তার জন্য আমরা একটু দূরে ভাড়া থাকতাম দাদাদের সাথে রাগ হইয়া। তার জন্য এই অবস্থাটা না। আমার মা আগে কাজ করতো হাসনাবাদের, ওইখানে ইট ভাঙতো। আমার নিয়ে আমার বাবার সাথে রাখছিল, তার জন্য
নিয়ে চিন্তা করছে পোলামাইয়ে মানুষ করবো। ভাই বোন কতজন ছিলেন আপনারা? ভাই বোন আমি একা ছিলাম, কিন্তু এখন বলতে পারি না, আমার মাথা অত ছোট ছিলাম তো, এখন কয়জন তাও বলতে পারি না শিওর। এই বের হওয়ার পরে কি করতেন এই টোকাইদের সাথে? টোকাইদের সাথে মনে করেন ওই যে রাস্তায় রাস্তায় ঘুরতাম, কাজ বাজ করতাম, যে যা করতো, রাস্তায় ঘুমাইছে এমনও দিন গেছে। তারপরে মনে করেন আপনার যেই দেখছি একটা, না আমিও তো একটা মানুষ, আমারও তো একটা ভালো একটা নেশা পানি করতেন কিছু? জি, সেইখানে ওই কি খাইতেন? বিড়ি সিগারেট। আর ওই আপনাদের এক ধরনের গাম খায় যেটাকে বলে, ওইটাও খাইছি, সত্যি মিথ্যা না না আমি কেন আপনাকে জিজ্ঞেস করতেছি যে বাচ্চাটা আসলে কেন ঘর ছাড়ে? ওদের যদি নেশা হয়ে যায়, সেটা যদি বাবা মা সঠিকভাবে টেক কেয়ার করতে না পারে, তাহলে ওরা ওই জায়গাগুলোতে চলে যায়। এরকম দু একটা কেস আমি পেয়েছি আপন ঠিকানায়। গাম দিয়ে নেশা করতেন? জি, ওইরকম করতাম, কিন্তু সে সময় তো বুঝি নাই নেশাটা। সেটা তো আমিও বুঝতে পারছি আপনি বোঝেন নাই, কিন্তু এই গাম দিয়ে কি, গামগুলা কিভাবে নিয়ে আসতেন, কোথা থেকে? গামগুলা আপনার মনে করেন ওই যে হার্ডওয়্যারের দোকান থেকে, ওইখান থেকে যাইয়া পোলা পাইনি মনে করেন 70 টাকা 60 টাকা এরকম 120 টাকা। কিসের গাম এগুলা? ওইটারে বলা, আবার কোনোটা আবার আরেকটা আছে আপনার এটা মলম জাতীয়, ওইটাও মনে করেন কিনে মনে করেন শিশুরা মনে করেন অ্যাভেলেবেল, শিশুরা মনে করেন নষ্ট হইতে আছে, খাইতে আছে, জীবন ওই পলিথিনের মধ্যে দিয়ে এভাবে টানে না? খেলে কি হয়? ওটা খাইলে মাথা কোনো সেন্সে কাজ থাকে না, সেই মনে করেন মাথাটা মনে করেন খুব জিম হয়ে যায়, মাথাটা ভার হয়, মানে নিজের কাছে নিজের মনে হয় না যে নিজে কোন পর্যায়ে আসি। আসুক্কা মনে করেন মাথা কোনো সেন্সে কাজ করে না, কাজ না করলেও একদিকে যেদিকে মন চায় সেদিকে মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বেশিরভাগ সম্ভাবনা বেশি অ্যাক্সিডেন্টের। আমি দেখছি আমার এক বন্ধু হয়েছিল এরকম নেশা খাইতে খাইতে, ওই মিশু গাড়ির তলে পড়ে পার হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল, ঢাকা বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি ছিল। তার মা আবার একটু মানে 2টা বিয়ে করছে তো, তার জন্য সদ্ভাব আসতে চায় না। পরে ওইখানে আমাকে আবার অপরাজিত বাংলাদেশ ছিল, ওইখানে আমরা থাকতাম, পথ শিশু ওইখানে থাকতাম। তাই ওইখানে আমাদের কিছু আপা ছিল, তারা নিয়ে আমাদের বলছি কই ও তো মৃত্যুর পর্যায়ে, তাই ওকে কি করা যায়, কারোর বাসা যদি চেনে কেউ তাইলে আমাদের সাথে চলুক, নিয়ে আমরা পুলিশ নিয়ে একটা আইনি ব্যবস্থা নিব। তারপরে ওইখান থেকে নিয়ে ওই যে গাড়ির তলে পড়ছে, ওর পার হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মুখ দিয়ে গলগলায় রক্ত বেরিয়েছে আপনার। তারপর ওর মা আসবে না, তারপরে বহুত রিকোয়েস্ট করা হয়েছে, আসবে না, পরে জোর করে নেওয়া হয়েছে, আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হইবে, আপনার সন্তান। পরে বুঝতাম, পরে কানতে কানতে চলে গেছে শেরেবাংলা মেডিকেলে। তারপরে মনে করেন ওই ছেলেটা এখন আমার লগে চলে, কিন্তু ভালোই গেছে, নামাজ কালাম পরে বুঝছে জানি এই একটা জীবন অন্ধকার জীবন। আপনি কি খাইতেন? এগুলো ছেড়ে দিলেন কবে, নাকি এখনো খান? না না, আমি আগে খাইতাম, সে সময় বুঝতাম না, আমার যখন বার বুদ্ধি হয়েছে আমিও তো একটা মানুষ, আমার তো 5 জনের মতো মন চায় ভালো একটা জুতা পরতে, ভালো একটা ভালো জামা কাপড় পরতে, ভালো একটা ফোন চালাইতে, মানে ইচ্ছা হয় না। আমি তো যদি ওইরকম পথ শিশুর নাগান থাকি, তাহলে তো আমার ভালো লাইফ হইব না, আমার ভালো কোনো জায়গায় ঠাই হইব না, আমার রাস্তায় রাস্তায় আজীবন কাটতে হইব। কোনো এক সময় আমি মারা গেলে আমার লাশটা দুম করে চলে যাইব। তার জন্য আমি চিন্তা করছি, না আমার যদি বাঁচতে থাকতে হয়, আমার জীবনের লাগে আমার যুদ্ধ করে আমার বাঁচতে হইব। তারপর আপনার মনে করেন চিন্তা করলাম এইভাবে তার কতদিন যাইবে, এমন না খাইয়া, দুপুরে খাই না, রাত্রে খাই না, বহুত দিন এমন না খাইয়া রয়েছি, ঘুমাইতে না পারছি, ভালো কোনো জায়গায় একটা থাকতে চেষ্টা করছি, মানে ভালো জায়গায়, তারপরও পারিনি। পরে এক বড় ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম, কই ভাইয়া আমারে যদি একটু ভালো একটা রুম লই দেওয়া যাইতো, তাও বরিশালে। তাও হে বলছিল, দেখো জীবনে তো বড় হইতে হলে নিজের একটা ইচ্ছা থাকে, নিজের ইচ্ছা যদি না থাকে তুমি জীবনে বড় হইতে পারবে না। তা আমি কই কিভাবে আমারে ভালো পাওয়া যায়? তাই বলছে তুই যে কাজ বাজ করো, মাছ বাজারে কাজ করতাম সেই সময়, বেতন দিত না, সব মিথ্যা কথা বলতো, বেতন দিমু কিন্তু বেতন দিত না। তারপরে আমরা 3 মাসের নাখান করছি। একদিন বললাম, বড় ভাই আমার বেতনটা যদি দিতেন আমার খুব ভালো হইতো, আমার একটা মন চায় আমার একটা সাইকেল কিনতে। তারপর সে বললো ঠিক আছে তোর একটা সাইকেল কিনে দিব, অনেক টাকা তোরে দিয়ে দিবো, তুই সেই সময় কিনিস। তারপর দেয় নাই, পরে খুব কষ্ট পাইছি, কই জীবনে পরিশ্রম করে আমার কষ্টের টাকাটা আমার দিল না। তারপরে চিন্তা করলাম না এমনি দিন যাইব না। পরে এক বড় ভাই গাড়ি চালাইতো, তারে বললাম কই ভাইয়া আমার যদি একটা গাড়ি চালানি একটু শিখিয়ে দিতেন আমার খুব ভালো হইতো, আমার লাইফটা সেটেল হয়ে যেত। আমি বলছি তার স্টোরিটা খুললে, ভাই এমন এমন ছোটকালে তুমি হারাই গেছে, আমার তো স্থায়ী কোনো ঠিকানা নেই। তার আপন ভাইনাকে নিয়ে আমার বিশ্বাস করছে, তো সেইখানে নিয়ে আমার গাড়ির গ্যারেজে পরিচয় করাই দিয়েছে। ওইরকম প্রথম দিন গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে এসেছি, গাড়ির গ্লাস মিলাস ভেঙেছি। তারপরে আপনার ওই গাড়ির গ্লাস ঠিক করে দিছি নিজের টাকা দিয়ে। হাতের একটা ফোন ছিল ছোট, ফোনটাও বন্ধক থইয়ে ওই গাড়ি ঠিক করে দিয়েছি। ওইরকম আস্তে আস্তে পরিচয় হয়েছি। তারপরে এখন ওই গ্যারেজে এখন গাড়িও দেয়, চালাইও, এখন আল্লাহর রহমতে এই গাড়ি চালাইতে আছে। আপনার শরীরে একটা জন্মদাগ আছে না? জি। আপনার বাবা মা জানে কোথায় আছে এটা? জানি। বাবা বা মার চেহারা, কারো চেহারা মনে আছে? জি না। তো এসে যদি বলে, যে কেউ এসে বললে তো এটাই আমার বাচ্চা, আপনি কিভাবে বুঝবেন? লেখাপড়াও তো করেন নাই। জি না, করতে পারিনি। বাবা মাকে চিনবেন কিভাবে? কোনো তথ্য কি মনে আছে যেটা দিয়ে বুঝে নিতে পারবেন যে না এটাই বাবা এটাই মা?
জি না, যদি আপনার ছোটবেলার কোনো ঘটনা বা কোনো কিছু যদি জি মনে, জি জি এরকম ছোটবেলার তাহলে ঘটনা- বাসায় বসে মনে করার চেষ্টা করেন, যেটা আপনার বাবা মা এসে যদি কেউ দাবি করে তাহলে তাদের পরীক্ষা নেবেন, জি যে এরকম ঘটনা যেটা বাবার জানার কথা, এরকম ঘটনা যেটা মার জানার কথা, যেটা আপনি অনুষ্ঠানে বলতে পারলেন না, ঠিক জি আছে? জি জি সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই এতটুকুই মনে আছে ওর। ওর মার নাম হচ্ছে মুক্তা, ওর বাবার নাম হচ্ছে মাহবুব এবং ওর নাম হচ্ছে খোকন। ও মূলত ভাড়া থাকতো হচ্ছে ঢাকার হাসনাবাদে, এবং ওর লাইফটা কিভাবে স্ক্যাটার্ড হয়েছে আপনারা তো নিজেরাই শুনলেন। চলেন ঢাকার গ্রুপগুলোতে আমরা শেয়ার দিই। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আর কোনো জায়গার নাম মনে আছে? আরেকটা মিরপুর 10 নম্বরে থাকতো আমার নানি, তারা। মিরপুর 10 নম্বরে? জি, আমার মায়ের আম্মু তারা থাকতো। মিরপুর 10-এ কোথায়? মিরপুর 10-এ আপনার আবাসিকের ভিতরে। যান নাই, খোঁজেন নাই আপনি? না, ওইখানে এখন তৈরি যাওয়া হয় না আমার। কেন যান নাই? আমার ইচ্ছা ছিল কিন্তু আমার মাথায় ঢুকে নাই। এই মধ্যে দিয়ে একটা ভিডিও দেখছিলাম, হ্যাঁ, ঢাকার এই যে ছাত্রছাত্রীরা ওভার ব্রিজটা দেখে আমার চিনছে আমি জায়গাটা। আচ্ছা। জি, না গিয়ে তাও খুঁজে দেখেন চিনতাম না। তারপরও? জি, খুঁজে দেখেন মিরপুর তারপর? 12 নম্বরে ছিলাম, কিন্তু ওইটা সঠিক ঠিকানা না, কিন্তু মিরপুর 10 এটা সঠিক ঠিকানা। চলেন একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।